মুভির শুরু হয় একটি সমুদ্রের পাড় থেকে, যেখানে জেরেট এবং রেইন নামের দুই ভাই বোন বসেছিল। তারা আসলে এখানে ছুটি কাটাতে এসেছিল। প্রথমে তারা সমুদ্রে একবার সার্ফিং করে, কিন্তু রেইন তার ভাই জেরেটকে আবারও সার্ফিং করার জন্য জেদ করছিল। জেরেটও তার বোনের কথা মেনে নেয় এবং তারা দুজনেই সঙ্গে সঙ্গে আবারও সমুদ্রে নেমে যায়। মজা করতে করতে তারা সমুদ্রের অনেক গভীরে চলে যায়। এই গভীরতার সাথেই আমরা রেইনকে একটি অন্য জায়গায় দেখি, যেখানে সে একটি বিল্ডিং এর কিনারে বসেছিল। আসলে রেইন এতক্ষণ তার অতীতের একটি দৃশ্য দেখছিল। এখানে রেইনের চোখে একটি অদ্ভুত কালো তরল দেখা যাচ্ছে এবং তার সামনে ড্রাগসের অনেকগুলো ছোট বোতল এবং একটি টাইমার পড়ে আছে। এর কিছুক্ষণ পর রেইন একটি মিটিং এ আসে, যা একটি ড্রাগস অথরিটির সাথে ছিল। সে একটি বিশেষ ঔষধ সম্পর্কে কথা বলতে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে রেইন একজন মেধাবী ছাত্র এবং বর্তমানে একটি বায়োলজিক্যাল সফটওয়্যারের উপর কাজ করছে, যার নাম আদার লাইফ। এই প্রজেক্টটি রেইনের বাবা শুরু করেছিলেন, যাতে পরে রেইনও যুক্ত হয়। এই সফটওয়্যারটি ন্যানো টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি তরল আকারে রূপান্তর করা সম্ভব। যদি কোনো মানুষ এর এক ফোঁটা নিজের চোখে দেয়, তবে সে সঙ্গে সঙ্গে আদার লাইফ নামক একটি ভার্চুয়াল পৃথিবীতে পৌঁছে যায়। এই পৃথিবীর অনুভূতি এতই বাস্তব যে মানুষের মনে হয় যেন সত্যি সত্যি সব ঘটছে। এই সফটওয়্যার তৈরির আসল কারণ হলো রেইনের ভাই জেরেট। সেদিন সার্ফিং করার সময় তার ভাই একটি বিশাল ঢেউয়ের কবলে পড়ে এবং একটি বড় পাথরের সাথে গিয়ে ধাক্কা খায়। মাথায় গভীর আঘাত পাওয়ার কারণে সে সঙ্গে সঙ্গে কোমায় চলে যায়। এই ঘটনার অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু অনেক চিকিৎসার পরেও জেরেটের অবস্থার কোনো উন্নতি হয়নি। রেইন সবসময় নিজেকেই এর জন্য দায়ী মনে করে, কারণ সে তার ভাইকে সার্ফিং এর জন্য জেদ করেছিল। সে যদি জেদ না করতো, তবে হয়তো তার ভাই আজ সুস্থ থাকতো। অন্যদিকে জেরেটের বাবা তার এই অবস্থা দেখে তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। জেরেট নড়াচড়া বা কথা বলতে না পারলেও তার ভেতরে আবেগ তো ছিলই। সে যেন ভেতরে ভেতরে হতাশায় না চলে যায়, সেজন্যই তার বাবা আদার লাইফের উপর কাজ শুরু করেছিলেন। যদিও এই সফটওয়্যারের প্রথম ধারণা তার বাবারই ছিল, কিন্তু পরবর্তীতে তার বাবা এই ধারণা নিয়ে বেশি দূর এগোতে পারেননি। কিন্তু রেইন যেহেতু খুব মেধাবী ছিল, সে কোনোভাবেই এই প্রজেক্টটি ছাড়তে চায়নি। তাই সে নিজেই তার বাবার ধারণার উপর কাজ করে এই সফটওয়্যারটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। সেই সময় তাদের এই সফটওয়্যারটি পরীক্ষামূলক স্তরে ছিল। রেইনের পরিশ্রমের পাশাপাশি এটিতে কাজ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তাই রেইন স্যাম নামের একটি ছেলের সাথে মিলে কোনোভাবে একটি টেকনোলজিক্যাল কোম্পানি দাঁড় করায়। এই কোম্পানির মাধ্যমে রেইন কিছু ফান্ডিং পায়, যার মাধ্যমে সে এখন পর্যন্ত আদার লাইফ সফটওয়্যারের উপর পরীক্ষা চালিয়ে যেতে পেরেছে। যদিও এখনো এই পরীক্ষা পুরোপুরি সফল হয়নি। রেইন তার সহকর্মী বিরানের সাহায্যে অনবরত নিজের চোখে সেই তরলটি দিতে থাকে, যাতে সে পরীক্ষা করতে পারে যে সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করছে কিনা। কিছুক্ষণ আগে আমরা রেইনের সামনে যে বোতলের স্তূপ দেখেছিলাম, তা আসলে কোনো নেশা নয়, বরং এই আদার লাইফের তরল ছিল। অনেক দিনের পরীক্ষার পর রেইন নিশ্চিত হয় যে তরলটি এখন ঠিকঠাকভাবে কাজ করছে, কিন্তু এটি মানুষের উপর ব্যবহার করার জন্য তার ড্রাগ অথরিটির কাছ থেকে আইনি অনুমোদন এবং অনুমতির প্রয়োজন ছিল। এই অনুমোদন পাওয়ার পরেই রেইন এটি তার ভাইয়ের উপর ব্যবহার করতে পারত। সেজন্যই সে অথরিটির কাছে গিয়েছিল, কিন্তু তারা তাকে অনুমোদন দিতে অস্বীকার করে। তাদের বক্তব্য ছিল যে এই তরলটিতে এখনো অনেক খামতি আছে, যা আগে ঠিক করতে হবে। রেইনের পূর্ণ বিশ্বাস ছিল যে এতে এখন আর কোনো কমতি নেই। তাই অনুমোদন না পাওয়া সত্ত্বেও সে গোপনে তার ভাইয়ের চোখে সেই তরলটি দিয়ে দেয়। কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসে দেখে যে এই তরল তার ভাইয়ের মস্তিষ্কে কোনো প্রভাবই ফেলছে না। তখন সে বুঝতে পারে যে অথরিটির কথা সঠিক ছিল এবং তাকে এখনো এর উপর আরো কাজ করতে হবে। এরপর রেইন এবং বিরান মিলে আবারও কাজে লেগে যায়। কিছুদিনের মধ্যেই রেইন একটি কোড ব্যবহার করে তরলটির ভেতরে একটি বিশাল ভার্চুয়াল জগৎ তৈরি করে ফেলে। এটি একটি কাস্টমাইজ পৃথিবী ছিল, যা সে নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারত। সে তার ডিজাইন করা জগৎকে সফটওয়্যারের সাথে যুক্ত করে এবং সবার আগে নিজের উপর ট্রাই করে। এভাবে রেইন একে একে অনেকগুলো ভার্চুয়াল জগৎ তৈরি করে এবং সেগুলোকে তরল আকারে রূপান্তর করে দেয়। এখন এই আদার লাইফ লিকুইডের মাধ্যমে রেইন ঘরে বসে হাইকিং, ট্রেকিং এবং স্কেটিং এর মতো অনেক অভিযান করে ফেলেছে, যা সে গত কয়েক বছর ধরে করতে চেয়েছিল। এই সব ভার্চুয়াল জগতের সবচেয়ে মজার বিষয় ছিল যে প্রতিটি জগতের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকতো। যেমনই সেই সময় শেষ হয়, মানুষের মস্তিষ্ক ফিরে আসে বাস্তব পৃথিবীতে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে সেই ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আসে। কিন্তু একদিন যখন রেইন পরীক্ষার জন্য ভার্চুয়াল জগতে স্কেটিং করছিল, তখন সেখানে টাইমারের সময় শেষ হয়ে যায়। অদ্ভুত বিষয় হলো, সময় শেষ হওয়ার পরেও রেইন বাস্তব পৃথিবীতে ফিরে আসতে পারছিল না। এর বদলে ভার্চুয়াল জগতে সময় আবারও প্রথম থেকে কাউন্ট হতে শুরু করে। এভাবে তার ভার্চুয়াল জগৎ বারবার রিসেট হচ্ছিল। রেইন এটি দেখে ঘাবড়ে যায়, কারণ এমনটা হওয়ার কথা ছিল না। সে ভয় পেতে শুরু করে যে কোথাও সে এই ভার্চুয়াল জগতে আটকে গেল না তো। সে
সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। সে বারবার একই জায়গায় ফিরে আসছিল। দেখতে দেখতে সেই ভার্চুয়াল জগৎ তার চোখের সামনে ধ্বংস হতে শুরু করে, যার ফলে তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। এর পুরো প্রভাব তার মস্তিষ্কের ওপর পড়ছিল। তখনই বাস্তব পৃথিবীতে বিরান কম্পিউটার স্ক্রিনে দেখে যে রেইন বিপদে আছে এবং বেরিয়ে আসতে পারছে না। সে সঙ্গে সঙ্গে রেইনকে একটি ইমার্জেন্সি ইনজেকশন দিয়ে দেয়, যার ফলে সে তৎক্ষণাৎ সেই ভার্চুয়াল জগৎ থেকে মুক্ত হয়ে যায় এবং তার জ্ঞান ফেরে। এই যাত্রায় রেইন একটি বড় বিপদ থেকে বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে যে এই লিকুইড এখনো বাজারজাত করার মতো নয়। সে তার পার্টনার স্যামকে বলে যে তাদের এর উপর আরো পরীক্ষা করতে হবে এবং খুঁজে বের করতে হবে যে সময় বারবার রিসেট কেন হচ্ছে। যতক্ষণ এই সমস্যা ঠিক না হচ্ছে লিকুইড চালু করা যাবে না। কিন্তু স্যাম জানায় যে লঞ্চের তারিখ ঠিক হয়ে গেছে এবং ক্লায়েন্টদের সাথে আর্থিক লেনদেনও হয়ে গেছে। কোম্পানির সমস্ত ফান্ড এই আদার লাইফের পেছনে খরচ হয়ে গেছে এবং এখন যদি লঞ্চ বাতিল করা হয় তবে কোম্পানি পথে বসে যাবে। স্যাম পরিষ্কার বলে দেয় যে এখন পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। সে রেইনকে এর উপর পরীক্ষা বন্ধ করতে বলে এবং কোনো নতুন প্রজেক্টে কাজ করতে বলে, কিন্তু রেইন তার একটি কথাও শোনেনি। সে কোম্পানিতে কাউকে না জানিয়ে তার ভাই জেরেটের জন্য আদার লাইফের ভেতরে একটি আলাদা জগৎ তৈরি করছিল, যার টাইমলাইন হবে সারা জীবনের জন্য। সে চেয়েছিল যে যতক্ষণ তার ভাই কোমায় আছে ততক্ষণ সে ভার্চুয়াল জগতে নিজের জীবন উপভোগ করতে পারে। এই কাজের জন্য রেইন লুকিয়ে কোম্পানির অনেক টাকা খরচ করেছিল, যার ছিটেফোঁটা খবরও স্যামের কাছে ছিল না। এর মধ্যে কোম্পানিতে ড্যানি নামের আরো একজন সহকর্মী ছিল যে রেইনের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু গত কিছু সময় ধরে তাদের মধ্যে সবকিছু ঠিক চলছিল না। রেইন তার কাজে এত ব্যস্ত থাকতো যে সে ড্যানির সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না। একদিন যখন রেইন আদার লাইফের ওপর আরো রিসার্চ করছিল তখন সে সেই ভার্চুয়াল জগতের গ্লিচের আসল কারণ বুঝতে পারে। সে জানতে পারে সেদিন সে সেখানে কেন আটকে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে আদার লাইফের সফটওয়্যার সমস্ত সমস্যার সমাধান করে। এরপর সে কোম্পানি থেকে লুকিয়ে সফটওয়্যার সমস্ত কোড কপি করে এবং একটি নতুন আদার লাইফ ডোজ তৈরি করে ফেলে। সে এটি তার ভাইয়ের ওপর ট্রাই করে, কিন্তু জানতে পারে যে এই ডোজ তার ভাইয়ের মস্তিষ্কে শুধু কিছুক্ষণের জন্য কাজ করে। এদিকে স্যাম জানতে পারে যে রেইন কোম্পানির থেকে লুকিয়ে এখনো আদার লাইফ প্রজেক্টের উপরেই কাজ করছে। স্যাম তার ওপর মারাত্মক ক্ষেপে যায় এবং বলে, আপনার সমস্যা কি? আপনি কোম্পানির প্রজেক্টে ফোকাস করার বদলে শুধু নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন, তাও আবার আমাদের থেকে লুকিয়ে। আপনি শুধু নিজের এবং নিজের ভাইয়ের লাভ দেখছেন, অথচ কোম্পানির কত বড় ক্ষতি হচ্ছে সেদিকে আপনার কোনো খেয়াল নেই। যদি এটাই করার ছিল তবে আমার সাথে কোম্পানি খুললেন কেন? স্যাম রেইনকে অনেক কটু কথা শোনায়, যার ফলে ক্ষুব্ধ হয়ে রেইন সেখান থেকে চলে যায়। এখন রেইনের সময় বেশ খারাপ যাচ্ছিল। না তো সে তার ভাইয়ের জন্য নিখুঁত ডোজ বানাতে পারছিল আর না কোম্পানির কাজে মনোযোগ দিতে পারছিল। আসলে আদার লাইফের ডোজ সাধারণ মানুষের মস্তিষ্কে তো কাজ করছিল, কিন্তু কোমায় থাকা মানুষের মস্তিষ্কে নয়। সেজন্য রেইন কাজ থেকে কিছুটা বিরতি নেয় এবং তার বয়ফ্রেন্ড ড্যানির সাথে কিছু ভালো সময় কাটায়। সে ড্যানিকে আদার লাইফ সফটওয়্যার এবং ভার্চুয়াল জগৎ সম্পর্কে সবকিছু বলে, যা শুনে ড্যানি বেশ মুগ্ধ হয়। ড্যানি নিজেও সেই ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা নিতে চেয়েছিল। রেইন তাকে একটি ডোজের মাধ্যমে স্কেটিং এর ভার্চুয়াল অভিজ্ঞতা দেয়, যা ড্যানির জন্য ছিল একদম নতুন এবং চমৎকার। কিছুক্ষণ পর যখন রেইন তার ফোনে ব্যস্ত ছিল তখন ড্যানি তাকে না জানিয়ে আদার লাইফের আরো একটি ডোজ নিয়ে নেয়। এই ওভারডোজের কারণে সঙ্গে সঙ্গে তার শরীরে প্রতিক্রিয়া শুরু হয় এবং তার মস্তিষ্কের উপর অনেক বেশি চাপ পড়ে, যা একটি বিপজ্জনক সংকেত ছিল। যদিও ড্যানিকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়, কিন্তু রেইন এখন ফেঁসে যায়, কারণ ড্রাগস অথরিটির অনুমোদন ছাড়া কারো উপর আদার লাইফের ডোজ ব্যবহার করা ছিল বেআইনি এবং নিষিদ্ধ। কিন্তু ড্যানির ওপর প্রথম ডোজ তো রেইন লুকিয়ে ব্যবহার করেছিল, কারণ সে জানতো কখন এবং কত পরিমাণে ডোজ দিতে হবে। কিন্তু ড্যানির দ্বারা অতিরিক্ত ডোজ নেওয়ার ফলে রেইন এখন সবার সামনে ধরা পড়ে যায় যে সে ড্রাগস অথরিটির অনুমোদন ছাড়াই আদার লাইফের ডোজ কোনো মানুষের উপর ব্যবহার করেছে। সঙ্গে সঙ্গে এই খবর ড্রাগ অথরিটির কাছে পৌঁছে যায়। এখন রেইনের কমপক্ষে 10 থেকে 15 বছরের সাজা হতে পারত এবং সাথে তাদের কোম্পানির উপর $1 মিলিয়ন জরিমানাও লাগতে পারত। এত বড় জরিমানা দেওয়ার মানে ছিল কোম্পানি পুরোপুরি ডুবে যাওয়া। স্যাম এটি কোনোভাবে হতে দিতে পারত না, কারণ তার কাছে কোম্পানির গুরুত্ব অনেক বেশি ছিল। নিজের কোম্পানিকে বাঁচাতে স্যাম সরকারের সাথে একটি চুক্তি করে। এই চুক্তির ফলে আদার লাইফের ডোজের পরীক্ষাও হয়ে যাবে এবং তাদের কোম্পানিও বেঁচে যাবে। আসলে এই চুক্তিটি এমন ছিল যে সরকার কোম্পানি থেকে কোনো জরিমানা নেবে না, কিন্তু বদলে কোম্পানিকে ফ্রিতে সরকারকে আদার লাইফ ডোজ সাপ্লাই করতে হবে। সরকার এই ডোজের সাহায্যে দেশের অনেক টাকা বাঁচাতে চেয়েছিল, কয়েদিদের বছরের পর বছর জেলে রাখতে এবং তাদের সাজা দিতে প্রতি বছর কোটি কোটি ডলার খরচ হয়। তাই সরকার আদার লাইফ ডোজের মাধ্যমে কয়েদিদের ভার্চুয়াল জগতে বন্দী করে সাজা দিতে চেয়েছিল। এতে টাকাও বাঁচবে এবং কয়েদিদের সাজাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সরকার জানতে পেরেছিল যে যদি কোনো মানুষ ভার্চুয়াল জগতে অনেক দিন কাটায় তবে বাস্তব
বাস্তব পৃথিবীতে শুধু কয়েক মিনিট পার হয়। অর্থাৎ যদি কাউকে ভার্চুয়াল জগতে অনেক বছরের জন্য বন্দী করে দেওয়া হয় তবে বাস্তবে মাত্র কয়েকদিন কাটবে। যদিও বাস্তব পৃথিবীতে সময় কম লাগবে, কিন্তু বছরের পর বছর জেলে কাটার যে অনুভূতি হয় ভার্চুয়াল জগতেও একদম তেমনই অনুভূত হবে। অর্থাৎ পৃথিবীতে সে একদিন কাটাবে, কিন্তু সেই মানুষের জন্য ভার্চুয়াল জগতে 1 বছর পার হয়ে যাবে। সময় কম কিন্তু সাজাপূর্ণ। তাই সরকার স্যামের সামনে এমন একটি ভার্চুয়াল জগতের প্রস্তাব রাখে যেখানে মানুষ বছরের পর বছর বন্দী থাকতে পারবে। কিন্তু কয়েদিদের উপর এটি প্রয়োগ করার আগে তাদের একটি পরীক্ষা করতে হতো যে তাদের পরিকল্পনা আসলেই কাজ করছে কিনা। তাই তারা রেইনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম পরীক্ষাটি রেইনের উপরই করার সিদ্ধান্ত নেয়। যেহেতু রেইন অনুমোদন ছাড়া ডোজ ব্যবহার করেছিল তাই সরকার তাকে 15 বছরের সাজা শুনিয়ে দেয়। এরপর তারা রেইনের সামনে একটি শর্ত রাখে, হয় তাকে আদার লাইফ ডোজের মাধ্যমে নিজের সাজা কাটতে হবে অথবা সত্যি 15 বছরের জন্য জেলে যেতে হবে। যদি সে এই শর্ত না মানে তবে তাকে জেলে তো যেতেই হবে, সাথে তাদের কোম্পানিকেও বড় অঙ্কের জরিমানাও দিতে হবে। রেইন এই দুই শর্তের কোনোটির জন্যও প্রস্তুত ছিল না, কারণ ভার্চুয়াল জগতে সাজা কাটার মানে ছিল তাকে একদম তেমনই অনুভব করতে হবে যেমন বাস্তব পৃথিবীতে 15 বছর জেলে থাকলে হতো। তখনই স্যাম তাকে জানায় যে ওভারডোজের কারণে তার বয়ফ্রেন্ড ড্যানির মৃত্যু হয়েছে, তাই এখন তার কাছে সাজা থেকে বাঁচার জন্য কোনো উপায় নেই। স্যাম রেইনকে বোঝায় যে সে ভার্চুয়াল সাজার জন্য রাজি হয়ে যাক, কারণ যদিও তাকে সেখানে সাজা ভোগ করতে হবে কিন্তু বাস্তব পৃথিবীতে খুব কম সময় কাটবে, সাথে বিরান 24 ঘন্টা তাকে মনিটর করবে, তাই তার কোনো বিপদ হবে না। এখন বাধ্য হয়ে রেইন রাজি হয়ে যায়। তাকে ভার্চুয়াল জগতে পাঠানোর প্রস্তুতি শুরু হয়। সরকারের একজন অফিসার রেইনকে জানায় যে তাকে সেখানে 15 বছর নয় বরং মাত্র 1 বছর থাকতে হবে। সেখানে তার কাছে খাওয়া দাওয়ার সবকিছু থাকবে, শুধু অন্য কোনো মানুষ থাকবে না। তাকে একটি নির্দিষ্ট জায়গায় বন্দী থাকতে হবে, এটাই তার সাজা। রেইন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেয়, সমস্ত সেটআপ রেডি করা হয় এবং রেইনের শরীরে ভার্চুয়াল জগতের ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। যেমনই রেইনের চোখে আদার লাইফ লিকুইডের 1 ফোঁটা দেওয়া হয়, সে চোখ খুলতেই নিজেকে একটি ঘরে বন্দী পায়। এটি সরকারের তৈরি ভার্চুয়াল জেল ছিল, যা বড় বড় বিজ্ঞানী এবং স্যামের সাহায্যে তৈরি করা হয়েছিল। সেখানে রেইন একটি বড় স্ক্রিন দেখতে পায় যাতে দিন গণনা করা হচ্ছিল, যাতে সে বুঝতে পারে জেলে তার কততম দিন চলছে। শুরুতে কিছুদিন ঠিকভাবে কাটলেও ধীরে ধীরে রেইনের অবস্থা খারাপ হতে থাকে। বাস্তব পৃথিবীতে যদিও কয়েক মিনিট কেটেছিল, কিন্তু রেইনের জন্য সেখানে এক একটি দিন ভারী হয়ে উঠছিল। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, কিন্তু আবার নিজেকে সামলে নিত, কারণ সে জানতো যে সে ভুল করেছে এবং সাজা তো কাটতেই হবে। রেইন এখন নিজেকে মানসিকভাবে তৈরি করে নেয় যে তাকে 365 দিন কাটাতে হবে এবং এরপর সে পুরোপুরি মুক্ত হবে। সেখানে সে ঘুমিয়ে বসে এবং আলাদা আলাদা চিন্তায় নিজেকে ব্যস্ত রাখে। যেমনই সে নিজের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায় তখনই সে লক্ষ্য করে যে দেখতে দেখতে সেখানে তার 365 দিন পূর্ণ হয়ে গেছে। রেইন এটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ আজকের দিন পার হলেই সে মুক্ত হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে যখন রেইন স্ক্রিনের দিকে তাকায় তখন সে একদম স্তব্ধ হয়ে যায়। আজ তার মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে সেখানে সময় আবার গণনা করা শুরু হয়ে গিয়েছিল। রেইন ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে এটি সেই একই গ্লিচ যা আগেও তার সাথে হয়েছিল। অর্থাৎ রেইন আবারও একবার সেখানে আটকে গেছে। সে পাগলের মতো চিৎকার করতে থাকে এবং রাগে সেখানকার দেয়াল ভাঙতে শুরু করে। যখন রেইন সেখানকার একটি দেয়াল অনেকটা ভেঙে ফেলে তখন দেয়ালের ওপাশ থেকে একটি অদ্ভুত আলো আসতে থাকে। রেইন সেই আলোর পিছু পিছু দেওয়ালের ওপাশে যায় এবং সেখানে পৌঁছে সে বুঝতে পারে যে এটি কোনো ভার্চুয়াল জগৎ নয়। সেখানে সবকিছু দেখে মনে হচ্ছিল এটি বাস্তব পৃথিবী। তাহলে কি রেইনকে এতদিন বাস্তব পৃথিবীতেই সাজা দেওয়া হচ্ছিল? সেখানকার জিনিসপত্র গভীরভাবে দেখে সে বুঝতে পারে যে এটি সব স্যামের পরিকল্পনা ছিল। স্যাম শুরু থেকেই লোভী ছিল এবং সব সময় টাকাকে গুরুত্ব দিত। যেহেতু কোম্পানিতে রেইনেরও অংশ ছিল তাই স্যাম রেইনের দুর্বলতার সুযোগ নেয় এবং জেনে শুনে তাকে নিজের তৈরি জেলে বন্দী করে দেয়। এমনকি সেখানকার সময়ও সে নিজে রিসেট করেছিল যাতে বছরের পর বছর সেখানে থাকতে থাকতে রেইন মারা যায় এবং স্যাম পুরো কোম্পানির একমাত্র মালিক হয়ে যায়। রেইন স্যামের পুরো পরিকল্পনা বুঝতে পারে। সে বাইরে আসে এবং তখন সে সেখানে একটি গাড়ি দেখতে পায়। সেখানে অনেক গার্ডও মোতায়েন ছিল যাতে রেইন কোনোভাবে পালাতে না পারে, কিন্তু তবুও রেইন কোনোভাবে সে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরোতে সক্ষম হয়। এরপর রেইন সরাসরি তার পুরনো কোম্পানিতে পৌঁছায়, কিন্তু সেখানে সে কিছু পায় না। অফিসের সেই জায়গাটি পুরোপুরি খালি পড়েছিল। কিছু বুঝতে না পেরে রেইন সরাসরি পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সে নিজের সম্পর্কে একটি অবাক করা তথ্য পায়। পুলিশের রেকর্ড অনুযায়ী প্রায় 1 বছর আগে খবর এসেছিল যে রেইন প্যারিসে ছুটি কাটাতে গিয়েছিল এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আসলে এটি সব স্যামের পরিকল্পনার অংশ ছিল। রেইনকে বন্দী করার পর সে
সে মিডিয়ায় এই খবর ছড়িয়ে দিয়েছিল যাতে সবার মনে হয় যে রেইনের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। এখানে রেইন আরো একটি বিষয় বুঝতে পারে যে যেসব লোক নিজেদের সরকারি অফিসার বলে পরিচয় দিয়ে তাকে সাজা শুনিয়েছিল তারা আসলে সরকারের লোক নয়, বরং স্যামের লোক ছিল। রেইন পুলিশের কাছে স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায় এবং জানায় যে কিভাবে গত 1 বছর ধরে স্যাম তাকে ষড়যন্ত্র করে বন্দী করে রেখেছিল। পুলিশ সেই জায়গাটি তল্লাশি করতে চায় যেখানে রেইন বন্দী ছিল, কিন্তু যখন রেইন তাদের সেখানে নিয়ে যায় তখন সেখানে সেই ঘরের নামো নিশান পর্যন্ত ছিল না। পুলিশ রেইনের কথায় বিশ্বাস করে না এবং তারা সেখান থেকে চলে যায়। রেইন খুব বাজেভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় সে তার বান্ধবী ক্যাটের সাথে দেখা করতে যায়। ক্যাট তাকে জীবিত দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জানতো যে রেইন আর এই পৃথিবীতে নেই। এখানে ক্যাটের কাছ থেকে রেইন জানতে পারে যে তার বয়ফ্রেন্ড ড্যানি জীবিত আছে, অর্থাৎ সেদিন রেইনকে ফাঁসানোর জন্য স্যাম মিথ্যা কথা বলেছিল। রেইন সঙ্গে সঙ্গে ড্যানির সাথে দেখা করতে পৌঁছায় এবং তাকে সুস্থ সবল দেখে তার খুশির সীমা থাকে না। ড্যানিও রেইনকে দেখে খুব খুশি হয়, কারণ তাকেও বলা হয়েছিল যে রেইন মারা গেছে। ড্যানির কাছ থেকে রেইন নিজের কোম্পানির আসল সত্য জানতে পারে। ড্যানি জানায়, তোমাকে জেলে পাঠানোর পর তোমার তৈরি করা আদার লাইফের ডোজ বাজারে সুপারহিট হয়ে গেছে। স্যাম কোম্পানিতে আরো অনেক লোক নিয়োগ করেছে এবং তোমার ফর্মুলা ব্যবহার করে লাখ লাখ ডোজ তৈরি করছে, যা হাতে নাতে বিক্রি হয়ে গেছে, যার ফলে স্যাম শহরের একজন বড় কোটিপতি হয়ে গেছে এবং তার প্রভাব অনেক বেড়ে গেছে। ড্যানি বলে যে এখন স্যামকে ধরা বা সাজা দেওয়া তাদের ক্ষমতার বাইরে। স্যাম পুরনো কোম্পানিটি বন্ধ করে দিয়েছে এবং এখন নিজের একটি অনেক বড় কোম্পানি খুলে বসে আছে। তখনই রেইনের নিজের সেই হার্ড ড্রাইভের কথা মনে পড়ে, যাতে সে আদার লাইফ ডোজের প্রতিটি ভার্চুয়াল জগতের কোড সেভ করে রেখেছিল। রেইনের মনে হয় যে যদি সে সেই হার্ড ড্রাইভটি হাসিল করতে পারে তবে সে আবারও নিজের কোম্পানি শুরু করতে পারবে। সেজন্য রেইন ড্যানি এবং ক্যাটকে নিয়ে সরাসরি স্যামের নতুন অফিসে পৌঁছায়। যখন তারা অফিসের ভেতরে যায় তখন তারা একটি রুমে বিরানকে দেখতে পায়। এর মানে ছিল যে বিরানও স্যামের সাথে জড়িত ছিল। বিরান তাদের দেখেই স্যামকে খবর দিতে দৌড়ায়। এরই মধ্যে সুযোগ পেয়ে রেইন দ্রুত আদার লাইফের সমস্ত কোড রিকভার করে নেয় এবং ড্যানির সাথে সেখান থেকে পালিয়ে যায় যাতে স্যামের লোকেরা তাদের ধরতে না পারে। তারা কোনোভাবে সেখান থেকে সুরক্ষিতভাবে বেরোতে সক্ষম হয়। এরপর রেইন তার হার্ড ড্রাইভের কোডের সাহায্যে আদার লাইফের কিছু নতুন ডোজ তৈরি করে। এই ডোজে এখন কোনো সমস্যা ছিল না, কারণ জেলে যাওয়ার আগেই রেইন এগুলো ঠিক করে ফেলেছিল। এখন যখন রেইন তার ভাইয়ের চোখে এই ডোজ দেয় তখন সেটি সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কে কাজ করতে শুরু করে। রেইনের খুশির সীমা থাকে না, কারণ অনেক বছর পর তার ভাই চোখ খুলেছিল। রেইনের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু এই স্বপ্ন মুহূর্তেই একটি ভয়াবহ দুঃস্বপ্নে বদলে যায়। কিছুক্ষণ পর্যন্ত ডোজ কাজ করার পর জেরেটের শরীরের উপর তার প্রতিক্রিয়া শুরু হয়। জেরেটের পুরো শরীর বাজেভাবে কাঁপতে থাকে এবং তার শ্বাস আটকে যেতে থাকে। রেইন ঘাবড়ে যায় এবং সে কিছু বুঝতে পারে না। হঠাৎ সে তার আশেপাশে অদ্ভুত সব চিৎকার শুনতে পায় এবং সবকিছু ঝাপসা হতে শুরু করে। তখনই হঠাৎ একটি ল্যাবে রেইনের চোখ খোলে। রেইন নিজেকে সেই জায়গায় পায় যেখানে তাকে সাজা দেওয়ার জন্য আদার লাইফের ডোজ দেওয়া হয়েছিল। এর মানে এখন পর্যন্ত যা কিছু ঘটলো, তার পালানো, স্যামের ধোঁকা, ড্যানির জীবিত থাকা, সে সব ভার্চুয়াল জগতের অংশ ছিল। বাস্তবে ড্যানির মৃত্যু হয়ে গিয়েছিল এবং স্যাম তাকে কোনো ধোঁকা দেয়নি। এর আগে যে রেইন কিছু বুঝতে পারতো, সে তার সামনে স্যামকে দেখে রেগে তাকে মারতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে যে ওই সব তো আদার লাইফের ভেতরে হয়েছিল, তাই এতে স্যামের কোনো ভুল নেই। এভাবে রেইনের 1 বছরের সাজা পূর্ণ হয়। রেইন সেখানে চুপচাপ বসে ওই সব কথা মনে করে যা আদার লাইফের কারণে হয়েছে, কিভাবে এই ডোজের চক্করে সে তার ভালোবাসাকে হারিয়েছে। ভার্চুয়াল জগতে নিজের ভাইয়ের যে অবস্থা রেইন দেখেছিল তা দেখে সে বুঝতে পারে যে বাস্তবেও এমনটা হতে পারে। সাথে সেখানে সময়ের বারবার রিসেট হওয়া একটি অনেক বড় বিপদ ছিল, যাতে যে কোনো মানুষ চিরকালের জন্য আটকে যেতে পারে। সেজন্য রেইন সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ পর্যন্ত সে আদার লাইফের সমস্ত সমস্যা দূর করতে না পারছে এবং ড্রাগস অথরিটির কাছ থেকে আইন অনুমোদন না পাচ্ছে ততক্ষণ সে কোনো নতুন ডোজ বানাবে না আর না কারো উপর এটি ব্যবহার করবে। সে অফিস থেকে আদার লাইফের সমস্ত ডাটা এবং সরঞ্জাম গুছিয়ে নেয় যাতে অন্য কেউ এটি নিয়ে কাজ করতে না পারে। সে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্যাম এর জন্য প্রস্তুত ছিল না, কারণ রেইন ছাড়া কোম্পানি ডুবে যেত। পরদিন স্যাম রেইনকে অফিসে ডাকে এবং দাবি করে যে সে এবং বিরান মিলে টাইম রিসেটের সমস্যাটি ঠিক করে ফেলেছে। সে রেইনকে বিশ্বাস করায় যে এখন তারা কোটিপতি হতে পারে, শুধু তাকে শেষবারের মতো একটি টেস্টের জন্য ভার্চুয়াল জগতে যেতে হবে। রেইন মানা করে দেয়, কিন্তু স্যাম জেদ ধরে বসে থাকে। সে বলে যে সে এই কোম্পানিতে নিজের সবকিছু লাগিয়ে দিয়েছে এবং রেইন তাকে মাঝপথে ছেড়ে দিতে পারে না। যখন রেইন তার একটি কথাও শোনে না তখন স্যাম জোর করে রেইনের চোখে আদার লাইফের ডোজ দিয়ে দেয়। রেইন যখন চোখ খোলে তখন সে নিজেকে আবারও সেই জেলের ঘরে পায়। তাকে আবার 1 বছরের জন্য সেখানে বন্দি করে
করে দেওয়া হয়েছিল। রেইন রাগ এবং ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তারপর সে নিজেকে শান্ত করে। সে বুঝতে পারে যে সেখানকার সময় সরাসরি যোগসূত্র মানুষের আবেগের সাথে। রেইন নিজের অনুভূতির উপর এত শক্তিশালী নিয়ন্ত্রণ করে যে সেখানকার সময় সুপারফাস্ট চলতে শুরু করে। সময় এত দ্রুত ওভারলোড হতে থাকে যে সেই পুরো ভার্চুয়াল সেলটি ভেঙে যায় এবং রেইন সঙ্গে সঙ্গে বাস্তবে ফিরে আসে। সামনে স্যাম দাঁড়িয়েছিল। রেইন রেগে তার উপর হামলা করে এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য সেই আদার লাইফের ডোজ স্যামের চোখে দিয়ে দেয়। এখন স্যাম সেই জেলে বন্দী হয়ে যায় যেখানে সে রেইনকে পাঠিয়েছিল। স্যাম ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে রেইন সেখানে কত কষ্ট সহ্য করেছে। বিরান রেইনের কাছে মিনতি করে যেন সে ইমার্জেন্সি ইনজেকশন দিয়ে স্যামকে বাইরে বের করে আনে, কিন্তু রেইন চেয়েছিল স্যাম পুরো 1 বছর সেই জেলে কাটাক যাতে তার মাথা থেকে এই ডোজ বিক্রির ভূত নেমে যায়। বাধ্য হয়ে স্যামকে সেখানে 1 বছর কাটাতে হলো, কিন্তু যখন সেখানে 1 বছর পার হওয়ার পরেও সময় আবার গণনা হতে শুরু করলো তখন স্যাম একদম পাগলের মতো হয়ে যায়। এদিকে বাস্তব জগতে রেইনও বুঝতে পারলো যে ভার্চুয়াল জগতে সময় আবার রিসেট হয়ে গেছে। স্যামের মস্তিষ্কে অনেক বেশি চাপ পড়ার আগেই রেইন তাকে মুক্ত করে দেয়। এখানে স্যাম ভালোভাবে বুঝতে পারে যে নিজের লোভের জন্য কখনো কোনো মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়, কারণ বাইরে থেকে কখনো কারো ভেতরের কষ্ট বোঝা যায় না। রেইনের পরিকল্পনা সফল হলো কারণ স্যাম নিজের ভুল বুঝতে পেরেছিল এবং সে আদার লাইফের চিন্তা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। অন্যদিকে রেইনও এটি বুঝতে পারলো যে যদি সৃষ্টিকর্তা কাউকে বাঁচাতে না চান তবে মানুষের কাছে তাকে বাঁচানোর কোনো শক্তি নেই। রেইন এখন তার ভাইয়ের অবস্থাকে প্রকৃতির সিদ্ধান্ত হিসেবে মেনে নেয়। সে তার ভাইকে কোমার সেই অন্তহীন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ভারাক্রান্ত মনে তাকে বিদায় জানায়। এই ঘটনার কিছুটা সময় পর রেইন নিজেকে অনেকটা সামলে নেয়। সে তার ফেলে আসা দিনগুলোর তিক্ত স্মৃতি পেছনে ফেলে নিজের জীবনের নতুন পথে চলতে শুরু করে। আর ঠিক এখানেই আমাদের আজকের মুভির গল্পটি শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।